ইসলামের বাক্স তো কাঠের বাক্সে পরিণত হয়েছে। শোনের বিষয়টার কারণে আপনারা দল ছেড়েছেন, তো জোট ছেড়েছেন। আরেকটা প্রশ্ন আমার কাছে, সেটা হলো আজকে দেখলাম সম্ভবত 20 জানুয়ারি চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপি জোটের পটুয়াখালী 3 আসনের প্রার্থী নুরুল হক নূর। যেহেতু তিনি বিএনপি জোটের প্রার্থী, কেউ কেউ মনে করছেন ইসলামী আন্দোলন তলে তলে বিএনপি জোটের সাথে যাচ্ছে কিনা। আচ্ছা, প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই। এটা আদর্শিক কারণে নাকি স্বার্থের কারণে? জি। দেখুন, আদর্শিক কারণ যে এটা একটা প্রমাণ দিই। আপনার আলোচনা এবং ভাইয়ের আলোচনায় সবাই একটা বিষয়ে কিন্তু আমরা একমত যে আমরা এক বক্সে ভোট আনতে চেয়েছিলাম। সে এক বক্সে কাদের ভোট আনতে চেয়েছিলাম, এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি, আমরা ইসলাম যারা চায় তাদের ভোটগুলি এক বাক্সে আনতে চেয়েছিলাম। এখন কি সেই বাক্সটা আছে? ইসলামের বাক্সটা আছে? ইসলামের বাক্স তো কাঠের বাক্সে পরিণত হয়েছে। কারণ হচ্ছে এই বাক্সের কোথাও লেখা নাই যে এখানে ইসলাম, মানে সেখানে কি এনসিপি আর এলডিপি যুক্ত হওয়ার পর কথা বলছেন? হ্যাঁ, পুরো পুরো মানে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। সেই ন্যারেটিভে তিনটা বিষয় আসছে। এক নাম্বার হলো যে 300 আসনে একক প্রার্থী দেওয়া। এলডিপি যুক্ত হওয়ার কারণে তো অনেকে বলছে এখন একটা মুক্তিযুদ্ধের একটা জোট হলো, সেখানে হতে পারে, কর্নেল অলির মতো হতে একজন পারে, বিপ্লব যুক্ত গণঅবস্থানের হয়েছেন। তার মানে কি আপনারা কর্নেল অলির এই যুক্ত হওয়াকেও আপনাকে অস্বীকার না করছেন? না, কিন্তু যে তিনটি শর্তে একত্রিত হওয়ার যে রূপরেখাটা তৈরি হলো, আপনি খেয়াল করেছেন কিনা, সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা, যেটা এটার উপরেই লেখা ছিল যে 3টি কারণে এই জোট গঠন করা হয়েছে, এই ঐক্য, নির্বাচনী ঐক্য গঠন করা। 300 আসনের প্রার্থী দেওয়া, 2 নাম্বার সেটা হচ্ছে যে জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে দেশ পরিচালনা করা, 3 নাম্বার ভোটকে জয়যুক্ত করা। আপনি কি বলতে পারেন এখানে একটা ইসলামের কথা আছে? একটা ইসলামের ইস্যু আছে, তাহলে ইসলামের ভোট এক বাক্সে আসার বিষয়টা হইলো কেমনে? অতএব এইটা যে আদর্শিক, এর প্রমাণ আমি দিলাম। আরো কিন্তু যত সংবাদ সম্মেলন যেগুলো হয়েছে আপনাদের, সেখানে তো আমরা বারবার মিডিয়াতে উঠে আসে আসন সমঝোতা নিয়ে সমস্যা। না, সেটা তো হইলো, এখানে ইসলাম নিয়ে তো কোনো সমস্যা দেখেন না, আপনারাও সেটা কোনো বিবৃতি ভালো করে বোঝাতে পারেন না। আপনারা সবাই বুঝেছে, জনগণ বুঝেছে আমাদের ইসলামের ভোটগুলো এক বাক্সে আনা দরকার। ওটা ঠিক আছে, এটা মূল স্পিরিট। তারপরে সেকেন্ডারি অন্যান্য বিষয়গুলি হচ্ছে আসন সমঝোতার বিষয়টা বেশি মুখ্য। সেকেন্ডারি, যখন আমরা সেকেন্ডারিটাতে আপোষ করা যায়, কিন্তু একেবারে বেসিকটাই যদি আমার গোলমাল হয়ে যায়, সেখানে তো আপোষ করা যায় না। আসছি আপনার পরের প্রশ্নে। আপনি আজকে দেখেছেন, গতকাল আওয়ামী রেজিমের সময় এটা হতো, নাস্তিকরা বলতো যে হুজুররা নাকি চাপাতি নিয়ে দৌড়ায়। আজকে জামাতে ইসলামীর একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি কালকে একটি পডকাস্টে, এটা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও এখন শরিয়া আইন নাই। এই কথাটা সত্য নয়। দ্বিতীয় নাম্বার, এই কথা নামটাও বলেন, ব্যারিস্টার আরমান, তিনি বলেছেন যে এই কথা বললে হুজুররা আমাকে চাপাতি নিয়ে দৌড়াইতে আসবে। তার মানে কি, এদেশের যারা দাড়ি টুপি ওরা তারা চাপাতি নিয়ে দৌড়ায়? আমি যদি এই কথা বলি তাহলে অনেক বড় কথা আসে। ইসলাম নিয়ে এই ভূখণ্ডে, ইসলামকে বেস করে এই ভূখণ্ডে সবচেয়ে বড় সংঘাত কারা করেছে, কারা রক্তাক্ত করেছে এই ভূখণ্ডকে, সেই প্রসঙ্গে যেতে চাই না। তিনি একটি রাজনৈতিক দলের, ওনার প্রতি মজলুম, ওনার প্রতি আমাদের সহানুভূতি এবং ওনার প্রতি আমরা মানে আমাদের আন্তরিকতা আছে। আমরা ভেবেছিলাম ট্রমার কারণে এটা হয়েছে। আমি দেখেছিলাম একজন নারীর সাথে উনি কোলাকুলি করছেন, আমরা ভেবেছিলাম যে এটা ট্রমার কারণে হয়েছে, এটাকে ক্ষমা করা যায়, এটাকে গ্রহণ করা যায় না। কিন্তু কালকে যখন উনি শরিয়ার ব্যাপারে, নারীর পোশাক, হাফ প্যান্ট পরে নারী চলতে পারবে কিনা, সেই সব বিষয়ে উনি যখন বক্তব্য রাখলেন, এটা দেশের ইসলামী অঙ্গনকে চরমভাবে ক্ষুব্ধ করেছে এবং আহত করেছে। এখন ওনারা হঠাৎ করে মডারেট সাজতে চাচ্ছেন এবং অনেক বেশি মডারেট হতে চাচ্ছেন। কোনো আপত্তি নাই, জামাত যদি চায় যে আজকে থেকে আমরা সেকুলার দল, আমার কি পড়েছে। কিন্তু আপনি যদি ইসলামের কথা বলেন, আবার যদি একই সঙ্গে সেকুলার আচরণ করেন, তখন সেইখানে আপত্তিটা উত্থাপন করবেই ওলামায়ে কেরাম। এদেশের যারা ইসলাম চায় তারা এটা করবে। আমি এখানে একটা দৃষ্টান্ত দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডারেট হওয়ার জন্য বলেছি যে আপনি আপনার খোদার দিকে, আপনার আল্লাহর দিকে, আপনার রবের দিকে ডাকেন, কিন্তু আমাদের রবের বিরুদ্ধে কিছু বলবেন না, তাহলে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আমার ভাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বললেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে নিজের আদর্শকে কি স্যাক্রিফাইস করব? যদি সেই স্যাক্রিফাইস করে সেই রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে আমি আগে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি ইসলাম কায়েম করে ফেলবো। অথচ সূরা কাফিরুন নাজিল হয়েছে, আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন তোমার দিন তোমার কাছে, তোমার আদর্শ তোমার কাছে, আমার আদর্শ আমার কাছে। অতএব এইখানে একদম স্পষ্ট হইতে হবে। এখানে যদি অস্পষ্ট হয় যে না আমি আপাতত পাশ্চাত্য দুনিয়াকে বুঝাই যে আমি মডারেট হয়ে গেছি, আমি ইন্ডিয়াকে বুঝাই আমি মডারেট হয়ে গেছি, আর জনগণকে বুঝাই না আমরা ইসলামী দল, এই যে দুই ধরনের দুই নৌকায় পা দেওয়া, জি। এটা রাষ্ট্রের জন্য এদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য বড় ধরনের সর্বনাশ ডেকে নিয়ে আপনি আসবে। যে দ্বিতীয় প্রশ্ন যদি আসেন, ইসলামী আন্দোলন বিএনপি জোটে যুক্ত হচ্ছে কিনা, ও, যেহেতু হ্যাঁ, চমৎকার নূর হক বলেছেন। নূর হ্যাঁ, হ্যাঁ, যেহেতু চমৎকার বলেছেন। পীরের নূর পীরের নূর দোয়া গিয়ে নিতে গেছে। বলেছেন, এটা জানা থাকা দরকার, নূর গিয়ে বলেছেন যে আমার জন্য একটু ই করেন। তো আমাদের আমির স্পষ্ট বলেছেন তোমার আসনে আমাদের প্রার্থীর অবস্থা ভালো, হুম। তুমি আমাদের দলে যোগ দিয়ে দাও, তুমি মানে হাত পাখার পক্ষে যোগ দিয়ে দাও। তাহলে তলে তলে এটা হইলো, বরং তাকে বলা হয়েছে যে তুমি হাত পাখায় যোগ দিয়ে দাও। হাত পাখা অতএব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে স্পষ্ট বলে, কোনো টেবিলের নিচে কোনো লেনদেন করে না। জি, ধন্যবাদ। কিন্তু আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলে, অনেকে বলে, আমিও শুনেছি যে আওয়ামী লীগ আমলে আপনারা আওয়ামী লীগের সুখ সুবিধা নিয়েছেন, এরকম তাহলে আমাকে এই 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 যেহেতু এটা সোহরাওয়ার্দী বললেন, উদ্যানের একটা এটা সমাবেশ ছিল। যদি এটা বলেন তাহলে জি। আমাকে একটু উত্তর দিতে দেন। জি। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশটা ছিল একটা কাউন্সিল। কাউন্সিলের স্বাভাবিক সৌন্দর্য হচ্ছে দেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানানো। সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, আওয়ামী লীগের প্রতিনিধি ছিল, যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। আমরা বরং কোনোদিন কেউ দৃষ্টান্ত দেখাতে পারবে না যে শেখ হাসিনার গণভবনে গিয়া পিঠাপুলি খেয়েছি, এটা কেউ দৃষ্টান্ত দেখাতে পারবে না। আজকে তো কত কিছু ফাঁস হয়, টেলিসংলাপ ফাঁস হয়। একটা টেলিসংলাপ চ্যালেঞ্জ করলাম যে ৫ টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাছ থেকে সুবিধা নিচ্ছে বা ৫ জন এর কোনো MP প্রমাণ নেই। নিয়েছে, ধন্যবাদ। এটা প্রমাণ আমি দিতে একটু পারবে যেতে না চাই ইনশাআল্লাহ। জনাব সৈয়দ আব্দুল আজিজ, যে অভিযোগটা উনি করলেন ব্যারিস্টার আরমান সম্পর্কে, কি বলবেন আসলে? বাংলার পৃথিবীর কোথাও শরিয়া আইন নেই এবং হুজুরা চাপাতে নিয়ে দৌড়াই, এটাই বলেছেন। আমি আচ্ছা, যে দেখিনি, যদিও আপনি কি বলবেন? আমি এই আপনার এই জায়গাটাই আমি বলছি যে আমি বক্তব্যটা শুনি নাই, এখন শুনলাম ভাইয়ের কাছ থেকে। এবং না শুনে, এবং এটা তো দলের প্রতিনিধিত্বশীল বক্তব্য না, আসলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন। এটাকে আমি বিচ্ছিন্নভাবেই দেখতে চাই। এটা হয়তো বা আমি মনে করি যে এটা দলের বক্তব্য নয়, এটা ওনার বক্তব্য, উনি কোনভাবে কীভাবে দিয়েছেন ধরে নিচ্ছি ভাইয়ের কথা ব্যারিস্টার অনুযায়ী। আরমান তো গুরুত্বপূর্ণ ব্যক্তি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু অলওয়েজ আপনার মনে রাখতে হবে যদি শীর্ষ ব্যক্তিও হন অনেক সময় বক্তব্য দেন না, আমরা যদি বক্তব্যটাকে বিচ্ছিন্নভাবে ধরি তাহলে তো জট লেগে যাবে। এই জন্য আমি এটাকে দলের বক্তব্য ধরছি না। কিন্তু শরিয়া শব্দ সম্পর্কে আমার যে যতটুকু স্টাডি, আমি বলি যে শরিয়া শব্দের কিন্তু একটা অর্থটা হচ্ছে যে এটা কিন্তু ইসলামী পরিভাষা, বিধিবিধান, ইসলামী নিয়মকানুন। আমাদের দেশে কিন্তু শরিয়াটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার, মানে যে কনস্টিটিউশন, আমাদের ল, আমাদের সোসাইটি। যেমন আমাদের বিয়ে শাদিগুলো কিন্তু হয় শরিয়া মোতাবেক। সুতরাং আমাদের সমাজের মধ্যে কিন্তু শরিয়া আছে। সুতরাং পৃথিবীতে কোথাও শরিয়া নাই আমি বলবো যে এটা তাত্ত্বিকভাবে ঠিক নয়। কিন্তু যদি আমি বলি, ভাইয়ের কথাতে এখন চলে আসি, যে শরিয়া মানে যদি বলি, যেমন ইরানে একটা বিপ্লব হয়েছে, ইরানের বিপ্লব সম্পর্কে কিন্তু মুসলিম উম্মার মধ্যে দু ধরনের তত্ত্ব আছে। একটা হচ্ছে এটা শিয়া বিপ্লব হয়েছে, আবার ইরান বলেছে এটা ইসলামী বিপ্লব হয়েছে। ইসলামী বিপ্লব হওয়ার মাধ্যমে ইরান কিন্তু পরিপূর্ণরূপে আগের ব্যবস্থা থেকে একটা পরিপূর্ণ বিপ্লব বলতে যা বোঝায় রেডিক্যাল চেঞ্জ, একটা হলিস্টিক চেঞ্জে চলে আসছে। তো বাংলাদেশে জামায়াত ইসলামী রাজনৈতিক, তারা দলীয় গঠনতন্ত্রে কি বলেছে, তারা কিন্তু স্পষ্ট করে বলেছে তারা গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক পরিবর্তন করবে শান্তিপূর্ণ উপায়ে, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক উপায়ে, বৈপ্লবিকভাবে নয়। কিন্তু ভাই পরিবর্তনটা কি পরিবর্তন আনবে? সেটা হচ্ছে দেশের আইন কানুনকে ইসলামের আলোকে তাদের যে বিশ্বাস পর্বে যেটা বলা হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য পর্বে যেটা বলা হয়েছে, এটা খুবই একাডেমিক ডিসকাশন। যদি দেখেন তাহলে জামাতের আলটিমেট লক্ষ্য কিন্তু ইসলামের মাধ্যমে সকল মানুষের, শুধু মুসলমানের নয়, একটা ভূখণ্ডের সকল মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নৃগোষ্ঠী, সকল মানুষের কল্যাণ সাধন করা, শান্তি প্রতিষ্ঠা করা। সেটা কি শরিয়া কি না? হ্যাঁ, অবশ্যই। আমি বলছি শরিয়ার সার্বজনীন ব্যাখ্যাটা হচ্ছে ইসলামী আইনটাকে যদি শরিয়া হিসেবে আমি যদি ধরি, ইসলামের লক্ষ্যটাই হচ্ছে পৃথিবীতে ইসলাম একটা পরিপূর্ণ শান্তি বিরাজমান প্রাকৃতিকভাবে। ঠিক যখন কোনো সমাজে আপনি ইসলামী আইন মতান্তরে শরিয়া আইনকে যখন বাস্তবায়ন করবেন,
তখনই মানুষের মধ্যে কিন্তু সকল প্রকৃত শান্তি। জুলুমের অবসান ঘটবে। আল্লাহর আইন দ্বারাই কিন্তু মানুষ শাসিত হবে এবং কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম করবে না, ধর্ম করার বর্ণ সুযোগ থাকবে না। নির্বিশেষে থাকবে না। এটা হচ্ছে আলটিমেট গোল। কিন্তু ওই লক্ষ্যে পৌঁছার জন্য বিভিন্ন মডেল আছে পৃথিবীতে, বিভিন্ন মডেল আছে। এবং আমি বলছি বর্তমানে বাংলাদেশের সেই যদি- মডেলটা কি? হ্যাঁ, সেই মডেলগুলো যেমন আপনি দেখেন, নাজমুদ্দিন আরবাকান দীর্ঘদিন তুরস্কে কিন্তু একেবারে আমাদের দেশের যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী যেভাবে এটা করেছে, কিন্তু নাজমুদ্দিন এরদোয়ানের মডেলটা কিন্তু ভিন্ন। তিনি কিন্তু গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার যে কালচারটা কামাল আতাতুর্কের মাধ্যমে হয়েছিল, এটার সাথে কিন্তু তিনি একটা মানে কম্প্রোমাইজ করে Blend করেছে। অথবা না এটার সাথে ম্যাচিং করে, এটার সাথে করে তিনি কিন্তু প্রথমে একটা কালচারাল চেঞ্জ। আমি ফিরে আসি আপনার কথায়, কনক্লুশনের মূল জায়গাটায় চলে আসি। আমি বিশেষ করে আমার হাসান ভাইকে আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করি যে দেখেন, বাংলাদেশে ইসলাম পন্থার রাজনীতিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে আপনারা ইসলামিক দলগুলো কিন্তু একটা অনন্য ভূমিকা পালন করেছেন। ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধের জায়গার থেকে, যেমন আমি বলবো অনেক কিছুর পরেও জামাতের পক্ষ থেকে বরিশালে পীর সাহেবের আসনটিকে কিন্তু সেখানে কিন্তু প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা কিন্তু এটা নট লাইক দ্যাট যে উভয় সব জায়গায় আমাদের হতে হবে। এমনকি চরমনায়ের পীর সাহেবও কিন্তু এই বিষয়টা প্রত্যাখ্যান করেন। এটা সৌন্দর্য, এটা উদারতা। এই যে এমনকি আমি দেখেছি ইসলামী আন্দোলনের যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানেও কিন্তু বারবার বলা হয়েছে আমাদের রাজনৈতিক শিষ্টাচার যেন আমরা পরস্পরের প্রতি বজায় রাখি। আমি মনে করি এটাই হচ্ছে আমাদের, এবং এটার মাধ্যমেই দিন শেষে আমাদের অ্যাডজাস্টমেন্ট যেটা হয়তো এবার পূর্ণ হলো না, আমি আশা রাখবো যে ভবিষ্যতে হবে ভবিষ্যতে, না, আচ্ছা। এমন নিরাশা তো আমরা ব্যক্ত করতে পারি না। যদি আমি ইফতেখার তারিক আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল 5 আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জামায়াত ইসলামের প্রার্থী মোয়াজ্জম হোসাইন। সেখানে আপনাদের ফয়জুল করিম সম্ভবত আপনাদের নায়েবে আমির, তিনি সেখানে প্রার্থী। যে জামায়াতের প্রার্থী সরে যাওয়া মানে আপনাদেরকে যে সমর্থন দেওয়া, একটা সমর্থনের মতো যে আসন প্রার্থী প্রত্যাহার করে নেওয়া, তার মানে কি ভেতরে ভেতরে আবার যদি জামায়াতের সাথে আবার আপনার যুক্ত এটা তো- হওয়ার সুযোগ আছে কিনা? দেখুন, এটাতে বা ওনারা যুক্ত হবেন ওখান থেকে কিনা? প্রত্যাহার করেছেন, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। আমরা তো ওনাদের আমিরের আসনে আমরা দিইনি, মানে Nomination-ই দেয়া হয়নি। নমিনেশনই সাবমিট করতে দিইনি। সাপ্লিমেন্ট। তার মানে ভিতরে ভিতরে না, আপনার ঠিক আছে। আমি শেষ করি। জি। এটা হলো সৌজন্য। কিন্তু কিন্তু গতকালকে এখন যারা 10 দলীয় জোটে যারা আছেন, তাদের মধ্যকার একটি দলের যুগ্ম মহাসচিব নিয়ামতুল্লাহ আমিন খেলাফত মজলিসের, উনি একটা পোস্ট দিয়েছেন খুবই সিগনিফিক্যান্ট। আমাকে যদি একটু সময় দেন, জি, দ্রুত। আমি সেটা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সেখানে উনি স্পষ্ট করেছেন যে একটা মিনিট, গতকালকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায়, ওই ঘেরাও করে রাখা, এত মানে যে উইথড্র করতে না দেওয়া। আজকে এনসিপির তুষার, সে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছে যে বারবার তাকে অনুরোধ করার পরেও আসন প্রত্যাহার করেনি। আসলে আমি এই অভিযোগটা করতে চাই না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে আমাদের জন্য একটা বড় কুয়া খনন করা হয়ে গেছে। আমরা সেই কুয়াটায় পড়তে চাই না। এটা 3টা দিক থেকেই। কুয়াটা করলো কারা? কেউ একজন করেছে, 11 যে মানে জোটের কেউ নাকি 11 বাইরে? দলীয় জোটের ভিতরে এই কুয়াটা আমাদের জন্য করা হচ্ছে। দেখা যেত, দেখুন আপনি বলেছেন যে আমাদের মূল জায়গাটা হচ্ছে আদর্শিক জায়গা, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাজনৈতিক অস্বচ্ছতা। মানে আমরা ধারণা করছিলাম যে কোনো একটা নেগোসিয়েশন হচ্ছে, সেই নেগোসিয়েশনের বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য ছিল, এটা টকশোতে আলোচনা করার মতো না। তৃতীয়ত হচ্ছে যে আত্মসম্মানের প্রশ্ন। আত্মসম্মানের প্রশ্নের জায়গাটা হলো, আমার যেখানে শক্তি আছে, মানুষ সহজ সরলটা দেখে, আপনাদের জন্য 54টা সিট আছে, আমার যেখানে শক্তি আছে সেখানে আমার সিটটাকে না দিয়ে আমার যেখানে দুর্বলতম জায়গা সেখানে যদি আমার কাছে সময় খুবই কম ইফতেখার তারিক, আমি এই বিষয়টা, আমাকে 1টা মিনিট সময় দিবেন, আমাকে একটু ওনার সাথে কথা বলে আমি এটা বলবো ইনশাআল্লাহ। খুবই সিগনিফিক্যান্ট। আপনি একটা প্রশ্ন হলো যে আপনারা বললেন যে আপনাদের অনেক সিগনিফিক্যান্ট বা অনেকগুলো আসন আছে যেখানে আপনারা জিতবার মতো একটা সুযোগ আছে, কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলছেন ইসলামী আন্দোলন একা যদি নির্বাচন করে একটা সিটও পাবে না। আমাদের যদি একটা সিটও না হয়, কারণ আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহ সন্তুষ্টির নামাজ পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক আমরা ইসলামী আন্দোলন করি ইবাদত হিসাবে। আমরা ইসলামী আন্দোলন প্রতি বিন্দু থেকে সিন্ধুর দিকে আগাচ্ছে, কখনোই মাইনাস পয়েন্টে যায় নাই, কখনো আমাদের অগ্রগতি নিম্নগতিতে যায় নাই। তো অতএব সিট
ধরে নিলাম সিট পাবো না, তাতেও আমাদের একজন কর্মীর হৃদয় ভাঙবে না। ভাঙবে, ধন্যবাদ। কারণ আমরা আমি আদর্শের উপরে এটাই অটল থাকতে অবিচল চাই, আছি। হৃদয় ভাঙবে না। আমি যেতে চাই সৈয়দ আব্দুল আজিজ, আপনি কি মনে করেন, আমরা দেখলাম জামায়াত বিভিন্ন জায়গা থেকে প্রার্থী তাদের প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা দেখলাম জামায়াতের অনেক প্রার্থীরা আনন্দ মনে, বিশেষ করে যদি আমি ঢাকাও যদি ধরি, আতিকুর রহমান, হেলাল, অ্যাডভোকেট হেলাল, তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু চট্টগ্রামে দেখলাম 8 আসনে প্রত্যাহার করেনি ডাক্তার আবু নাসের, নরসিংদী 2 আসনে প্রত্যাহার করেননি আমজাদ হোসেন। নরসিংদী তিন, এটা দুই লেখা আছে এখানে। তিনও আছে। হ্যাঁ, যাক, সুনামগঞ্জ, সেখানে সরোয়ার তুষার মৌলভীবাজার প্রার্থী, খুবই সিগনিফিকেন্ট একজন প্রার্থী সরোয়ার তুষার। আর চট্টগ্রামে যিনি আছেন তিনি হচ্ছেন সম্ভবত জুবাইরুল হাসান আরিফ। জামায়াতের প্রার্থীদের মধ্যে নতুন করে বিদ্রোহ সৃষ্টি হচ্ছে কিনা, যেটা দেখা যায়নি কিছুদিন আগেও, বা ক্ষমতার লোভ ঢুকে গেছে? না, আমি এটা আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে জামাতের যদি অফিসিয়াল প্রতিনিধি, রাজনৈতিক যারা সংগঠনের সাথে যুক্ত আছেন তারা মনে হয় দিতে পারবেন। আমি বিচ্ছিন্ন, আমি এমনি সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়াগুলোতে যতটুকু আমি দেখেছি, কালকে সম্ভবত দেখেছি যে সুনামগঞ্জের যে ঘটনাটা, সেটা হচ্ছে দলের লোকেরা ওনাদের ওখানকার আমিরকে অবরুদ্ধ করে রেখেছেন, এরকম একটা দৃশ্য দেখেছি। হ্যাঁ, যেটা আমজাদ হোসেন। এবং আবার এটাও দেখেছি যে ওই জেলা আমির তিনি অনুরোধ করতেছেন যে আমাদের দলটা শৃঙ্খলা রক্ষা, আপনারা দয়া করে শৃঙ্খলা নষ্ট, এই ধরনের একটা দৃশ্য দেখেছি আমি। আর সরোয়ার তুষারের বিষয়টা আমি এখন পর্যন্ত এটা পুরো বিষয়টা ফ্যাক্ট আমি জানি না, আমি নিজে দেখিনি। আমি একটা জিনিস আপনাকে বলি যে আপনি যখন যে কোনো জিনিসটা হয় কি, যখন পুরো ক্যানভাসটাকে আপনি যদি দেখেন, আপনি শুরুতেই যে কথা বলেছেন যে জামাত ইসলামী বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল, জামাত ইসলামী তো 54 বছর শুধু সমালোচিতই হয়েছে নানাভাবে, তাই না? কিন্তু জামাত ইসলামী কতগুলো রাজনীতির নতুন কালচার তৈরি করেছে। যেমন এবারে আপনি নিজেই বললেন যে মানে প্রায় 300 আসনেই তারা প্রায় 2 বছরের আগে থেকে তারা নমিনেশন ফাইনাল করার পরে তারা রাজনৈতিক এই মুহূর্তের মধ্যে ঘোষণার মাধ্যমে অনেক ভালো ভালো, যেটা ভাই বললেন ওনাদের ক্ষেত্রে অনেক ভালো ভালো জায়গাগুলো থেকে নিঃশব্দে এবং কোনো প্রকার ছাড়াই হয়নি। আমাকে সামগ্রিকটাই দেখতে হবে, এটাই হচ্ছে একটা দলের আপনার বিষয়টা। সুতরাং বিচ্ছিন্ন যদি 2-4টা ঘটনা, আপনার কোনো জিনিসে তো অ্যাবসোলুট আল্লাহ তাআলা ছাড়া তো কোনো জিনিসকে আপনি পরম পূর্ণ শক্তির উৎস, কবি নজরুলের যে ভাষাটা আর কি, তো একমাত্র পূর্ণতা আল্লাহ তাআলার মধ্যে, তিনি ত্রুটিবিহীন। আর আমরা মানুষ, আমাদের মধ্যে কিন্তু সমাজ ব্যবস্থায় বিচ্যুতি থাকবে। সুতরাং ওই বিচ্যুতিটুকু নিয়ে আমি আলোচনা করতে রাজি না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির মধ্যে অনেকগুলো ভালো কালচার নিয়ে আসছে, সেটা এবারের কিন্তু যেটা ভাইও বললেন যে ওখানে আসছে, আবার হয়তো ছোটোখাটো কিছু বিষয় আছে, কিন্তু আমি মনে করি কতটুকু এফেক্টিভ হবে বা কতটুকু শেষে, ওনার একটা খুব ভালো উনি কারেজিয়াস একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যদি একটাও আসন না পাই কিন্তু আমাদের আদর্শের জায়গাটাতে আমরা ঠিক আছি। আমরা মনে করি যে এটা হচ্ছে একটা খুব কারেজিয়াস স্টেটমেন্ট, যে রাজনীতিটা শুধুমাত্র ক্ষমতার জন্য না, রাজনীতি তার একটা অবস্থান। তো জামাত ইসলামীও আমি মনে করি যে সিগনিফিক্যান্ট ওই জায়গায় যে একটা প্রতিপক্ষের একজনকে কিন্তু শর্তবিহীনভাবে, ওই যে ভাই বললেন যে আমার ওই আসনে দেওয়া হয় নাই, এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য। শেষ করতে হবে 30 সেকেন্ডে। নিয়ামতুল্লাহ আমিন, যে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল, তিনি একটা পোস্ট দিয়েছেন, 210টা আসনে নির্বাচন করার সুযোগ পেয়েও শোকর নেই, বরং জোটের প্রতিটি প্রার্থীর সাথে অসম্মানজনক আচরণ, অশালীন ভাষা ও পরিকল্পিত মানসিক টর্চার চালানো হচ্ছে। জোট কি একতরফা দয়া? প্রার্থীরা কি ভিক্ষা নিয়ে মাঠে নেমেছে? জোট মানে পারস্পরিক সম্মান, ত্যাগ ও শালীনতা। সহযোদ্ধাদেরকে অপমান করে কোনো ইসলামী বা নৈতিক রাজনীতি দাঁড়ায় না। যারা আজ সহযোদ্ধাদেরকে ভেঙে দিতে চায়, ক্ষমতায় গেলে তারা জনগণের সাথে কি করবে তা বুঝে নিতে কষ্ট হয় না। শোকরহীনতা, এই লাস্ট লাইন, শোকরহীনতা, অহংকার আর জুলুম দিয়ে কখনো ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হয় না। জি, সম্ভবত জামাতকে ইঙ্গিত করেছেন কথাগুলো, হতে পারে জোটের বিশেষ করে কি জামাতকে তো শেষে জনগণ বিচার, আমরা হয়তো জানি না তিনি কাকে বলেছেন, হয়তো তিনি জোটের জামায়াতকে বলেছেন, সবাই তো তাদের মধ্যে আবার হয়তো সেই সহনশীলতা আসবে, আবার সেই মিলমিশ হবে, সেটাও হয়তো হইতে পারে। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই।